সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রাজি। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আলোচনা যেতে চাই যে 2016 তো বিদায় নিচ্ছে, 2017 চলে এলো। এই জায়গা থেকে 2016-র দিকে যদি আমরা তাকাই, ফিরে তাকাই, সেদিকে যদি আমরা দেখি যে বাংলাদেশ থেকে যদি আমরা আলোচনা শুরু করি যে এই বছরটাকে আলোচনায় রেখেছে, আলোচনা ছিল সর্বশেষ মুহূর্তে পর্যন্ত আমরা দেখলাম যে জঙ্গি একটি বিষয় ছিল। আমরা গুলশান হোলি আর্টিসানের 1 জুলাইয়ের ঘটনা সহ সার্বিকভাবে কিন্তু আমরা দেখছি যে এই জায়গায় এবং এই যে আমরা দেখেছি যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটেছে, যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করেছে, মানে কুপিয়ে হত্যা করার একটা প্রবণতা ছিল, এবং সেটা আমরা জুলাইয়ের হোলি আর্টিসান যে বেকারি সেখানেও আমরা এক ধরনের পরবর্তীতেও আমরা কিন্তু জঙ্গি উত্থান আমরা দেখতে পেয়েছি, এবং সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে 90 জেএমবি। গত বছরটা অনেক কারণেই আলোচিত, তার মধ্যে সন্ত্রাসের আলোচনা হয়তো সামনেই এসে যায়। ইতিবাচক অনেক অগ্রগতি আছে, সেগুলো অবশ্যই আমাদের আলোচনা বা আনতে হবে এবং বিবেচনায় রাখতে হবে। তবে হলি আর্টিজানের ঘটনাটা অনেকভাবে নাড়া দিয়েছে, এবং আমরা এর আগেও যে বাংলাদেশের সন্ত্রাস দেখিনি বা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচেষ্টা আমরা লক্ষ্য করিনি তা কিন্তু না, কিন্তু এইটাতে হঠাৎ করে একেবারে মনে হলো যে আমাদের ঘরের কাছে নৈকট্যের এই বিষয়টা আমরা কখনো অনুধাবন করিনি। এবং আমরা সবসময় যাদেরকে চিহ্নিত করেছি তারা অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, তারা প্রান্তিক জায়গায় বসবাস করেন, তারা রাজনীতিতেও এক ধরনের প্রান্তিকতায় ভোগেন। আমি যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কথা বলি, অর্থাৎ তারা ঠিক মূল ধারার রাজনৈতিক দলও না বা ধর্মভিত্তিক দলও না, কিংবা ওইভাবে যদি আমরা বলি যে আমাদের খুব চেনা পরিচয়ের ভেতরকার মানুষ তারা ছিলেন না। যদি আপনি যেমন জেএমবির কথা বললেন বা আরো দু একটা গোষ্ঠীর কথা যদি বলি, কিন্তু হলি আর্টিজানের সময় আমরা নড়ে চড়ে বসলাম, কারণ আপনার আমার ঘরের ছেলেরা এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত তাদের পরিবার থেকে আসা সন্তানরা। তো এটাতে কিছুটা আমাদের শ্রেণী অবস্থানকেও নাড়া দিয়েছে। আমি বলছি না যে আগের ঘটনাগুলো নাড়া দেয়নি, কিন্তু নৈকট্যের একটা শব্দ আমি উচ্চারণ করেছি, যে যতক্ষণ পর্যন্ত এই নৈকট্য একেবারে ভৌগোলিকভাবে কাছাকাছি না ঘটেছে। এর আগে হয়তো আমাদের মনস্তাত্ত্বিক নৈকট্য ছিল, আমরা দুঃখ পেয়েছি, আমরা উদ্বিগ্ন হয়েছি, সন্ত্রাসের ব্যাপারে রাষ্ট্র বা সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু এটা মনে হলো যে আমাদের কাছে একেবারে অভাবনীয়, আমরা কেউ জানতাম না বা কেউ চিন্তা করিনি। কিন্তু ভেতরে ভেতরে যে এমন ঘটনা ঘটছে, সেটা কতদিন ধরে ঘটছে তাও আমরা জানি না। সেটা যখন বিস্ফোরিত হলো তখন নিঃসন্দেহে সেটা খুব বড় আলোচনার একটা বিষয় পরিণত হয়েছে। আর একই সঙ্গে পৃথিবীতেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। ইউরোপে ঘটেছে। আমরা যখন এই আলোচনা করছি, সবশেষে জার্মানিতে একাধিকবার প্রচেষ্টা এবং বড় ধরনের আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলাম। সিরিয়াতে যুদ্ধ চলছে, এবং সেখানে তো সেটাও এক ধরনের বলা চলে এক পক্ষ আরেক পক্ষের উপরে সন্ত্রাস চালাচ্ছেন। সেখানে অনেক পক্ষ তৈরি হয়েছে, তারা একে অন্যের উপরে সন্ত্রাস চালাচ্ছেন। পাশের দেশ মায়ানমার, সেখানেও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, সেখানে রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছেন। তারা বিভিন্ন কারণে, নিঃসন্দেহে সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটার ক্ষেত্রে আমরা সরকারি বাহিনীকে অভিযোগ করছি, সেখানকার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক পরিবেশকে আমরা দোষারোপ করছি, যে যার কারণে সেখানকার সংখ্যালঘু যে গোষ্ঠী আছেন, রোহিঙ্গা গোষ্ঠী, তারা আবারও তাদের একেবারে কাছাকাছি দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে ঢুকতে চেষ্টা করছেন বা করতে বাধ্য হচ্ছেন, যেভাবেই বলি না কেন। এর বাইরে তো আমাদের বিচ্ছিন্ন আরো দুই একটা ঘটনা ঘটেছে। যদি আমি বলি ওই পর্যায়ের যে হত্যাকাণ্ড, তনুর কথা আপনি বলতে পারেন। আমরা একদম এই যে যেটা উইল স্লিটার ফ্লাওয়ারের শিশুর ক্ষেত্রে, ছাত্রীর ক্ষেত্রে হয়েছে, এবং সিলেটের কথা খাদিজা, যেগুলো খুবই খুবই আমাদের সেটা কিন্তু অন্য মাত্রার সহিংসতা। সেটা ঠিক হোলি আর্টিজানের মতো না বা কোনো জঙ্গি গোষ্ঠীর উত্থানের মতো না, কিন্তু সেগুলো অন্য কারণে আমাদেরকে উদ্বিগ্ন করে, যে কাঠামো ঠিক মতো চলছে কিনা, যে কাঠামোর ভেতরে কোনো দুর্বলতা দেখা দিচ্ছে কিনা, কিংবা আমাদের সহিষ্ণুতার ঘাটতি দেখা দিচ্ছে কিনা। এখন শুধুমাত্র তো এরকম বললে চলবে না যে 2016তেই আমরা হঠাৎ করে অসহিষ্ণু হয়ে পড়লাম, বা তার আগের বছর ছিলাম না, আগামী বছর আমরা সহিষ্ণু হয়ে উঠবো। নিঃসন্দেহে একটা ধারাবাহিক কোনো কিছুর ঘাটতি আছে, যেটার একটা প্রকাশ আমরা লক্ষ্য করেছি 2016তে। অন্য যে হত্যাকাণ্ডগুলোর কথা বা সহিংসতার কথা বলছিলাম, তার
যে কারণে আমরা চিন্তিত বা অবশ্যই চিন্তিত হবার কারণ রয়েছে যে তার দৃশ্যমান অগ্রগতি দেখি না। কারণ আমরা তো সবসময় মানুষের সুবিচারের কথা প্রত্যাশা করি, মানুষের মর্যাদার কথা চিন্তা করি। তো সেই অবস্থায় এটার দৃশ্যমান অগ্রগতি হবে না সেটা তো আশা করা যায় না, এবং বারবার আন্দোলনে নামতে হয়েছে। তো যে কোনো সহিংসতার ব্যাপারে কেন আন্দোলনে নামতে হবে? এর জন্য তো রাষ্ট্র এগিয়ে আসবে, এর জন্য প্রশাসন এগিয়ে আসবেন, কর্তৃপক্ষ এগিয়ে আসবেন, তারা তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করবেন। সুতরাং 2016-তে শুধু ঘটনার কথা বললে হবে না, ঘটনার পেছনে আমাদের যে উদ্বেগের বিষয়গুলো আছে সেগুলোও সেখানে আমার মানে আনা প্রয়োজন। তাছাড়া আপনি দেখেছেন যে সংখ্যালঘু ধর্মীয়ভাবে যদি আমরা দেখি, যদি আমরা মনে করি বাংলাদেশের সংখ্যালঘু ধারণা থাকবার কথা নয়, দেশের নাগরিক সবাই সমান, কিন্তু বাস্তবতা আমরা ভিন্ন। নাসিরনগরের ঘটনা বলতে পারি, আমরা সাঁওতালদের কথা বলতে পারি, তাদের তাদের তারা- গাইবান্ধায়। তারা আক্রান্ত হয়েছেন। হ্যাঁ। গাইবান্ধায় বা সাঁওতালদের সঙ্গে আমাদের সম্পর্কটা এই পর্যায়ে যাওয়া মোটেই ঠিক হয়নি, সেখানেও পরিস্থিতির অবনতি ঘটেছে। তো এরকম অনেক বড় বড় ঘটনা তো দেশের ক্ষেত্রে আপনি বললেন, আন্তর্জাতিকভাবে যেটা সিরিয়ার কথা বলছিলাম, ইউরোপের কথা বলেছে, এবং বড় দুটো ঘটনা, ঠিক দুর্ঘটনা নয় কিন্তু ঘটনা। একটা হচ্ছে ব্রেক্সিট। হ্যাঁ, আমি যে ওইখানে যেতে যাচ্ছিলাম সাহেব ভাই, যে আমি বিরতিতে যেতে হবে আমাকে, জি। ফিরে এসে ব্রেক্সিট তো আলোচনায় আসবেই, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিশ্চয়ই। নিয়েও আলোচনা করতে হবে, কারণ সেটাও কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের ক্ষেত্রে আলোচিত ঘটনা ছিল। নিশ্চয়ই। ডোনাল্ড ট্রাম্প আলোচনায় ছিলেন এবং হিলারি। হিলারি। সেই আলোচনায় যাবো, আমি একটু বিরতি থেকে আসছি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন শামীম রেজা।